আপনারা হয়তো বা রিসেন্টলি একটা নিউজ শুনেছেন যে জয়নুল আবেদিন স্যারের দুটা চিত্রকর্ম ইউএসএতে একটা জায়গায় অকশনে সেল হয়েছে। গল্পটাও কেমন না, যে বাংলাদেশি আর্টিস্ট, বাংলাদেশি শিল্পকর্ম, অথচ ইউএসএ এর কোথাও একটা জায়গায় ফিক্সড সেল হচ্ছে কোথাও। এর আসলে ভেতরে রহস্যটা কি, বা এই যে অকশন বা ওভারঅল বিষয়টা থাকে, এটাকে আসলে এভাবে কি বলে? আপনাদের কি কখনো মনে কোয়েশ্চেন জাগে আমাদের সম্পত্তিকে আরেকজন নিয়ে গেল, পরের ধরনের পদ্মারি হয়ে গেল, ব্যাপারগুলো কি আসলে এরকম? তো চলুন আজকের ভিডিওতে এর একটা চুলছেরা বিশ্লেষণ শুনে আসি। প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে যে আসলে অকশন বিষয়টা আসলে কি। অকশন হলো পণ্য বা পরিষেবা ক্রয় বিক্রয়ের একটি প্রক্রিয়া যা তাদের বিডের জন্য অফার করে, বিড গ্রহণ করে এবং তারপর আইটেমটি সর্বোচ্চ দরের থ্রুতে বিক্রি করা হয়, যার সর্বনিম্ন দর কাছ থেকে শুরু করে আইটেমটি সর্বনিম্ন দরে যে বিটটা পায় সে কিন্তু কিনে ফেলে। পশ্চিমা বিশ্বে কিন্তু এটা অহরহ হয়ে থাকে সাধারণত, যেখানে পাবলো পিকাসো থেকে শুরু করে সালভাদর দালি মতো মাস্টার যারা আর্টিস্টরা আছে তাদের কিন্তু ছবি প্রায়শই দেখা যায় যে বিভিন্ন স্পেসে অকশন আসলে বিক্রি হচ্ছে। এই যে অকশনটি আছে না, এটার সাথে কিন্তু একটা কমন কানেক্টিভিটি থাকে সাধারণত যে মিউজিয়ামগুলো আছে, সর্বোচ্চ যে প্রতিষ্ঠানগুলো আছে যারা আর্টওয়ার্কগুলো কালেক্ট সাধারণত করে থাকে। আমাদের আছেই বা বলার মতো কয়জন শিল্পীর কাজকর্ম, তাও যদি সেটা বিক্রি হয় সেটা তো একেবারে মানে মাথায় হাত তুলে একদম গর্বের সহিত প্রকাশ করার মতো কথা। আমরা কিন্তু সাধারণত এমনটা ফিল করে থাকি। আপনাদের কিন্তু এই ব্যাপারটি কাজ করে? আপনারা যদি দেখেন যে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু অনেক মানুষ কিন্তু আসলে এটা শেয়ার দিয়েছে যে হ্যাঁ, চিত্রশিল্পী জয়নুল আবেদিনের শিল্পকর্ম হয়তো বা সেল হয়েছে। এক্ষেত্রে কিন্তু কারা কিনতেছে, এটা কিন্তু একটা কমন কোয়েশ্চেন থেকে যায়। ওয়্যার ইজ রিচেস গোয়িং মোর রিচার? ধরুন একজন ধনী ব্যক্তি 3 কোটি টাকায় একটি পেইন্টিং কিনেন এবং তারপরে তিনি বিভিন্ন শিল্প সমালোচক, ম্যাগাজিন, নিউজ লেটেস্ট এ পেইন্টিং নিয়ে একটা বিশেষ হাইপ ক্রিয়েট করতেছে। এর ফলে শিল্পকর্মটির দাম অনেক গুণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ধরা যাক এই টাইপের কারণে শিল্পকর্মটির দাম বেড়ে গেল 30 কোটি টাকা, মানে 10 গুণ। অনুদানের উপর ওর কর অব্যাহতি প্রদান করা হয়, যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে। তাই মূল্য বৃদ্ধির পরে তিনি কিন্তু চিত্রকর্মটি একটি শিল্প জাদুঘরে দান করেন। সুতরাং 30 কোটি টাকার যে পেইন্টিং আছে এটা কিন্তু 30% টাকা তাকে ট্যাক্সের যে একটা অর্থটা আছে সেটা কিন্তু কম দেওয়া লাগলো, যার ফলে কিন্তু তার 9 কোটি টাকা যে করটা আছে এটা কিন্তু তিনি ছাড় পেলো বা বেঁচে গেলেন। তাহলে আমরা কি বুঝলাম? 3 কোটি টাকার শিল্পকর্ম বিনিয়োগ করে তার সাশ্রয় হচ্ছে 9 কোটি টাকা। রিসেন্টলি যুক্তরাষ্ট্রের যে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান সদবী নিলাম হাউসে নিলামে উঠেছে শিল্পকর্ম চিত্রশিল্পী জয়নুল আবেদিন স্যারের দুটি চিত্রকর্ম। এর একটি হলো বিখ্যাত ছবি সাঁওতাল দম্পতি এবং আরেকটি হলো বসে থাকা নারী, যেটা ছিল তরুচিত্রে আঁকা। তো এখানে কি ব্যাপারটি সেম ভাবে কাজ করতেছে? অনেক স্পেসিফিক ক্ষেত্রে বিষয়টি আসলে এভাবে কাজ করে, বাট সব ক্ষেত্রে ব্যাপারটি কিন্তু এরকম ভাবে কাজ করে না। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস যেটা দেখা যায় যে যারা ধনী মানুষ আছেন তারা যখন একটা চিত্রকর্ম কিনতেছে সেখানে তিনি তার যে ব্ল্যাক টাকাটা আছে সেটা কিন্তু হোয়াইট করে ফেলতেছে, অথবা এটা একটা বিজনেস পলিসি, একজন কিনে সেটাকে আবার দ্বিগুণ বা চড়া দামে বিভিন্ন স্পেসিফিক জায়গায় টাইম টু টাইম সেটাকে হাইপ ক্রিয়েট করে সেল করে দিচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন শিল্পপতি বা একজন ধনী ব্যক্তি এটা কোনো মিউজিয়ামে হয়তো দান করে দিচ্ছে, যার ফলে কিন্তু তার যে একটা চ্যারিটি করার ফলে এই যে একটা অর্থ যেটা থাকে সাধারণত ট্যাক্সের টাকা, সেটা কিন্তু গভর্নমেন্টের পে করা লাগতেছে না। মোস্ট অফ দ্য কেসেস কিন্তু ইউএস এর ক্ষেত্রে কিন্তু বা বড় বড় যে দেশগুলো আছে সেখানে কিন্তু আমরা সাধারণত এমন টাইপের ব্যাপারটা দেখে থাকি। জয়নুল আবেদিনের সাঁওতাল দম্পতি চিত্রকর্মটি ক্রয় করেছিলেন পাকিস্তানের কূটনৈতিক ও ধারাভাষ্য জামশেদ মার্কার এবং পরবর্তীতে তার নিলামে উঠে। সাঁওতাল দম্পতি ছবির মূল্য ধরা হয়েছিল 1 লাখ থেকে শুরু করে 1.5 লাখ মার্কিন ডলার, কিন্তু চিত্রকর্মটি বিক্রি হয়েছে 3,81,000 ডলারে। বিষয়টা বুঝতেছেন যে কত বড় অ্যামাউন্ট? বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে যেটা দাঁড়ায় 4,17,60,533 টাকা। সো দেখেন এখানে আসলে গল্পটি কিভাবে কাজ করতেছে। প্রথমে চিত্রশিল্পী জয়নুল আবেদিন চিত্রকর্মটি আঁকলেন এবং পরবর্তীতে পাকিস্তানি কূটনৈতিক বা ধারাভাষ্য তিনি যখন চিত্রকর্মটি কিনে নিলেন তখন কিন্তু সেই চিত্রকর্মটি সত্য জয়নুল আবেদিনের থাকছে না। এর পরবর্তীতে সেটা যখন আরো নিলামে যাচ্ছে, যত হাত বদল হচ্ছে তত কিন্তু চিত্রকর্ম মালিকানা পরিবর্তন হচ্ছে। তো এখানে দেখেন আলটিমেটলি জয়নুল আবেদিনের চিত্রকর্মটি হওয়ার ফলে লাভটা কি হচ্ছে তাদের। যেহেতু চিত্রশিল্পী জয়নুল আবেদিন আমাদের বাংলাদেশের একজন অনেক প্রমিনেন্ট রেভলিউশনারি একজন চিত্রশিল্পী, সো তার চিত্রকর্ম বা তার মৃত্যুতে যে তার চিত্রকর্মের যে ভ্যালুটা আরো ডে বাই ডে বাড়লো,
এটাই কিন্তু যারা হাত বদল করেছেন এই চিত্রকর্মটি তারা কিন্তু বেশি লাভবান হচ্ছে, কারণ এখানে কিন্তু তারা অনেক বেশি প্রাইসে এই চিত্রকর্মটি কিনতে পারলো। ব্যাপারটা কিন্তু আমরা এভাবে দেখি। মোস্ট অফ দ্য কেসেস অকশন স্পেসে কিন্তু এই ঘটনাটি সাধারণত ঘটে থাকে। তো এর আগে 2018 সালে নিউ ইয়র্কে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজে জয়নুল আবেদিনের সাঁওতাল সিরিজের আরেকটি চিত্রকর্ম নিলামে তোলেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দাম ছিল 1.5 কোটি টাকার চিত্রকর্ম। তো এটা কিন্তু বাংলাদেশি টাকায় আর বাংলাদেশের আর্ট ইন্ডাস্ট্রি বা আর্ট হিস্ট্রিতে সব থেকে বেশি নিলামে ওঠা চিত্রকর্ম ভেতর কিন্তু অন্যতম। জয়নুল আবেদিনের কাজ কি করে বিদেশে গেল, এমন কিন্তু কোয়েশ্চেন আসলে সবার ভেতর থেকে যায়। চিত্রশিল্পী জয়নুল আবেদিনের সাঁওতাল দম্পতি যে চিত্রকর্মটি আছে এটা আসলে কতজনের হাত বদল হয়েছে বা এর পিছনে ছোট্ট গল্পটা কি। স্বদেবিসের ওয়েবসাইট থেকে পাওয়া যায়, মানে যে অকশন প্রতিষ্ঠানটি আছে, সাঁওতাল দম্পতি পেন্টিংটি প্রথমে কিনেছিলেন জামশেদ, এরপরে কে মার্কার, তার পরবর্তীতে ডিয়ানা জে মার্কারের পরিবার সংগ্রহশালায় কিন্তু এটা ছিল। এবং পেন্টিংটি প্রাপ্তির উৎস বলা যায় 1963 সালে সরাসরি শিল্পীর কাছ থেকে জামশেদ কিনেন এবং তার পরবর্তীতে কে মার্কার এবং তারপরে হচ্ছে ডিয়ানা জে মার্কার এটি কিন্তু তার সংগ্রহশালায় পেয়েছিলেন। মানে এটি 3 বার হাত বদল হয়। এই দুইজনই জয়নুল আবেদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো বুঝতেই পারছেন যে প্রত্যেকটি চিত্রশিল্পীর কিন্তু কিছু ঘনিষ্ঠ স্পেসিফিক বায়ার্স থাকে বা স্পেসিফিক পার্সন থাকে যারা কিন্তু তাদের শিল্পকর্ম বা ওভারঅল স্পেসিফিক বিষয়গুলো কিন্তু হাত বদল বা একটা যে বাইং আর সেলিং এর যে ব্যাপারটা থাকে সেখানে কিন্তু একটা দারুণ ভূমিকা পালন করে। তো শিল্পী প্রায়শই মার্কার দম্পতির বাড়িতে যেতেন এবং সে সময় শিল্পী রশিদ চৌধুরী সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন বিখ্যাত শিল্পীরা মার্কার দম্পতির সাথে পরিচয় করিয়ে দেন। আপনি একজন আর্ট স্পেসে আছেন বা আর্ট ওয়ার্ক করছেন, আপনাকে কিন্তু খালি আর্ট ওয়ার্ক করলেও হবে না, আপনাকে এমন একটা স্পেসিফিক এনভায়রনমেন্টের ভেতর ঢুকতে হবে যেখানে আপনার আর্ট ওয়ার্ক কিন্তু খুব ফাস্ট অনেক মুভ করে, ফ্লোট হয়, আপনি কিন্তু অনেক বড় জাম্প দিতে পারেন আর্ট ওয়ার্ক সেল করার থ্রুতে। দেখেন সাউথ এশিয়ার যে পার্সনটা ছিল সে জয়নুল আবেদিনকে পরিচয় করিয়ে দিচ্ছে এই মার্কার ফ্যামিলির থ্রুতে, আর তার থ্রুতেই কিন্তু চিত্রকর্মটির হাত বদল হচ্ছে। তো জেনারেলি বর্তমান সময়ে কিন্তু রয়্যালটি নামে একটা কথা প্রচলন রয়েছে। আমি জানি আপনারা জানেন কিনা, এটা সম্পর্কে আমাদের একটু জানাটা কিন্তু খুব জরুরি। রয়্যালটি আসলে কি বা এটার পেছনে আসলে গল্পটা কি। শিল্পকর্মের ক্ষেত্রে কিন্তু রয়্যালটি হচ্ছে এক ধরনের পার্সেন্টেজ বা ইনকামকে সাধারণত বলা হয়ে থাকে। রয়্যালটি হচ্ছে এক ধরনের ভাড়া বা কর বা খাজনার মতো যা সম্পদের আসল মালিককে দেওয়া হয়ে থাকে। ধরুন আমার কোনো সম্পত্তি আছে, আপনি শুধু ব্যবহার করছেন এবং তার সত্ত্ব না কিনে ব্যবসা করতে চান। এখন সেক্ষেত্রে আপনি আমাকে যৌথ সম্মতির ভিত্তিতে, সাপোজ একটা কাগজের থ্রুতে হতে পারে, একটা এগ্রিমেন্ট হতে পারে, যে টাকা বা সুবিধা আপনি নিচ্ছেন তার একটা রয়্যালটি বা পার্সেন্টেজ আমাকে দিচ্ছেন। বিশেষ করে মেধা বা সত্ত্বের বেলায় রয়্যালটি প্রচলন কিন্তু সব থেকে বেশি। পরিবেশক প্রতিষ্ঠানগুলো যেমন কবি, লেখক, সঙ্গীত শিল্পী, বিভিন্ন ধরনের সিনেমার প্রযোজক এবং শিল্পীদের করা কাজ অর্থাৎ মেধা সত্ত্বের মাধ্যমে যে শর্ত আয় করেন তার উপর বেস করে কিন্তু এই রয়্যালটি ফিক্স করা হয়ে থাকে। আবার কখনো লামসাম বা এককালীন রয়্যালটিরও প্রচলন কিন্তু রয়েছে, তবে তা তখন এককালীন সত্ত্ব কিনে নেওয়ার মতো কিন্তু হয়ে যায়। এভাবেই শিল্পের ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট একটা রয়্যালটি ইনকাম এর ব্যবস্থা কিন্তু থাকে। বর্তমানে কন্টেম্পোরারি টাইমে কিন্তু আমরা যারা মিউজিক প্রডিউসার আছে বা বিভিন্ন মিউজিক্যাল স্পেসের পার্সন আছে তারা কিন্তু তাদের সঙ্গীতের জন্য একটা রয়্যালটি চার্জ করে থাকেন, যদি সেটা কোনো থার্ড পার্টি বা সেকেন্ড পার্টি ইউজ। ইম্পর্টেন্ট আর মোস্ট ইম্পর্টেন্ট ভিউ যে আমাদের কি লাভ হচ্ছে এই যে একটা চিত্রকর্মের রদবদল বা হাত বদল হচ্ছে, আরেকজন শিল্পীর শিল্পকর্ম সেল হয়ে গেছে, আমাদের কাছে তো নাই, তো আলটিমেটলি কি আমরা লাভ হলাম বা তারা লাভ হলো, বা ব্যাপারটা আমরা যখন খুব শেয়ার দেয় আবেগে, তখন ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে আমাদের কিন্তু একটা জানার কমন একটা প্রশ্ন কিন্তু সবার মনের ভিতর থেকে যায়। এখানে আমি বলতে চাই যে দেখেন, স্বাধীনতার পর বাংলাদেশের বয়স কিন্তু খুব বেশি হয়নি, কিন্তু এই সময় সীমার ভেতরে শিল্প কিন্তু ততটা উন্নত হয়নি। বাংলাদেশে কিন্তু খুব হাতে গোনা কয়েকজন শিল্পী আছে যারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিজেদের কিন্তু তুলে ধরেছে। একটা স্পেসে কিন্তু অলরেডি জেনেছি, এমনটাই কি হওয়া উচিত না? আমাদের দেশে আর্ট গ্যালারি, এক্সিবিশন বা অকশন কেমন কি হয় এটা কি আপনারা জানেন? যেখান থেকে আমরা হয়তো বা চিত্রকর্মের প্রদর্শনী বা ক্রয় করতে পারি বা বিভিন্ন স্পেসিফিক জায়গায় হয়তো আমরা দেখতে পারি। বাংলাদেশের যাতে মিউজিয়ামে যান সেখানে কিন্তু জয়নুল আবেদিন, কামরুল হাসান, নভের আহমেদ অথবা স্পেসিফিক এস এম সুলতানের বেঙ্গল শিল্পালয় কিন্তু স্পেসিফিক শিল্পকর্ম কিন্তু দেখতে পাবেন, যার মাধ্যমে বাংলাদেশের সেরা শিল্পীর শিল্পকর্ম কিন্তু সাধারণত অনেক ভিউয়ার্স কিন্তু উপভোগ করে থাকে। জনসাধারণের জন্য এখানে আপনি প্রবেশ করে কিন্তু দেখতে পারেন, যেটা কিন্তু আপনাদের একটা দেখার যে অ্যাসপেক্ট আছে দারুণভাবে কিন্তু হেল্প করতে সাহায্য করবে।
এবং গ্যালারিগুলোতে এক্সিবিশনের আর্টওয়ার্কের থ্রুতে কিন্তু আপনাদের একটা আর্ট দেখার যে একটা চেষ্টা বা প্রবণতা আছে সেটা কিন্তু দারুণভাবে ইনফ্লুয়েন্স করবে। এবার আমরা আসি চিত্রশিল্পী জয়নুল আবেদিন স্যারের যে শিল্পকর্মটা আছে এটা যে আরেক জায়গায় সেল হয়ে যাচ্ছে, আমাদের আলটিমেটলি কি থাকলো, এমন যে যাদের মনে কোয়েশ্চেন আছে তাদের উদ্দেশ্যে আমি বলি, এই যে অকশনটা হচ্ছে এটা কিন্তু 3 ধাপে অলরেডি সম্পন্ন হয়েছিল, যার ফলে কিন্তু জয়নুল আবেদিনের যে চিত্রকর্মটি আছে উনি কিন্তু সেল করে দিচ্ছেন, তার কিন্তু আর কোনো স্বত্বাধিকার থাকছে না। এটা কিন্তু এই হাত বদল হওয়ার ফলে কিন্তু চিত্রকর্মটি যে মালিকানা নতুন অর্জন করছেন তার কিন্তু অফিসিয়ালি হচ্ছে। এতে করে কিন্তু আমাদের কোনো লাভ লসের কোনো গল্প থাকতেছে না। সো আপনারাও যারা চিত্রশিল্পী আছেন বা বিভিন্ন স্পেসে আসলে চিত্রকর্ম নিয়ে কাজ করছেন, তারা ব্যাপারগুলো মাথায় রাখতে পারেন। নিজেদের চিত্রকর্ম কিভাবে সেল হয় বা কিভাবে একটা ক্যাচ আপনারা ধরতে পারেন, আমরা কিন্তু কম বেশি এই ভিডিওতে ডিসকাশন করলাম। অবশ্যই আপনাদের জানানোর আমি ট্রাই করলাম যে আসলে গল্প ওভারঅল ব্যাপারটা আসলে কি ছিল। সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।